টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে গত কয়েক মাস ধরে যে ভিসা বুলেটিনটা বের হচ্ছে, খেয়াল করে দেখবেন যে ডেট অফ ফাইলিংয়ের ক্ষেত্রে F2A ক্যাটাগরি যারা আছেন, অর্থাৎ এদেশে যারা গ্রিন কার্ডধারী স্বামী স্ত্রী স্পাউস আর কি এক কথায়, এবং তাদের 21 বছরের নিচের যে অবিবাহিত বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, তাদের এই ক্যাটাগরিটি একেবারে কারেন্ট রয়ে গেছে। খুবই সুখবর, কিন্তু এটা ভিসা বুলেটিনের ক্ষেত্রে অত্যন্ত সুখবরের বিষয়। তো এই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যে সুযোগটা তৈরি হয়েছে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সুযোগটা কারা পাবেন, কিভাবে পাবেন, এখন এটি কতটা কার্যকরী হতে পারে আপনার আবেদনের প্রেক্ষিতে, সে বিষয়টি আজকের আলোচনায় থাকবে। হাতে যদি সময় থাকে তাহলে ইমিগ্রেশন কোর্টের তারিখ কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছে আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ জনাব রানা ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুমতি যদি থাকে শুরু করতে পারি, আদারওয়াইজ বলুন কি বলবো, শুরু করবো। হ্যাঁ, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, ভিসা বুলেটিনের যে সুখবরগুলো গত কয়েক মাস ধরে আমরা দেখছি, এটি নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি। আজকে আপনার মাধ্যমে আলোচনা করতে চাই যে এই যে ভিসা বুলেটিনে পরপর আমরা দেখছি বেশ কয়েক মাস ধরে F2A, অর্থাৎ এই আমেরিকায় যারা গ্রিন কার্ডধারী স্পাউস আছেন এবং তাদের 21 বছরের নিচের ছেলে মেয়েরা যারা আছেন, তাদের ক্ষেত্রে এই যে F2A ক্যাটাগরির যে কারেন্ট হওয়াটাকে, এইটাকে অনেকেই বড় সুযোগ হিসেবে দেখছেন বা মনে করছেন। সহজ ভাষায় যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কারেন্ট হওয়ার বিষয়টি বা ভিসা বুলেটিনের স্ট্যাটাস, আমরা যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের কথাটি বলে থাকি, এর প্রকৃত অর্থটি কী এবং কারা এই সুযোগের আওতায় আসবে? এক, দুই হচ্ছে যে একজন গ্রিন কার্ডধারী স্বামী বা স্ত্রী বা তাদের 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি বর্তমানে এই আমেরিকায় থাকেন, তাহলে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এর জন্য আবেদন করতে হলে কি কি মৌলিক যোগ্যতা বা শর্ত পূরণ করতে হবে? জনাব এন মজুমদার। আপনি ঠিকই বলেছেন। ভিসা বুলেটিন এপ্রিল 2026 ভিসা বুলেটিন যদি দেখেন, সেখানে দেখবেন এপ্রিল শুধু নয়, এপ্রিল, মে, জুন, এই বর্তমানে যে জুলাই মাস বেরিয়েছে, জুলাই মাস তাই আই নো সেই এপ্রিল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ভিসা বুলেটিন কারেন্ট আছে। F2A হচ্ছে তাদের জন্য, যদি আপনি গ্রিন কার্ডধারী হয়ে থাকেন, আপনার স্বামী অথবা স্ত্রী এবং অনূর্ধ্ব 21 বছর অর্থাৎ 21 বছরের নিচের ছেলে মেয়ে যারা আছে, তারা যুক্তরাষ্ট্র থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করার সম্ভাবনা রয়েছে এবং গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কন্ডিশন হচ্ছে আপনাদেরকে মেক শিওর করতে হবে মে 21 মেমোরেন্ডামের ইন কমপ্লায়েন্স, অর্থাৎ এটাকে মাথায় রেখে যিনি যার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অর্থাৎ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করা হবে, উনি যেন বৈধ যুক্তরাষ্ট্রে এসে থেকে থাকেন এবং উনি এখানে স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ভিসায় যাতে ওনার ভিসা থাকে, এবং যদি ভিসা থাকে সেটা যেন কন্টিনিউসলি বলবৎ রাখে, সেটা আমরা বলবো। তবে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে যদি ভিসা স্ট্যাটাস চলিয়ে যায়, অন্য আইন কিন্তু সেটাকে কভার করে। তো মোট কথা হচ্ছে, আপনি যদি লিগেলি এসে থেকে থাকেন এবং কোনো প্রকার ক্রাইমের সাথে সংযুক্ত না থেকে থাকেন, ক্রিমিনাল রেকর্ড ভালো থাকে
এবং অন্যান্য বিষয়ে যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন এবং যিনি গ্রিন কার্ডধারী উনিও যেন ক্রেডিবিলিটি অর্থাৎ ওনার বিশ্বাসযোগ্যতা কীভাবে উনি গ্রিন কার্ড পেয়েছেন এবং কত বছর এখানে আসেন এবং অন্য কোনো সমস্যা যদি না থাকে, এটা একটা অত্যন্ত সুখবর। ইতিপূর্বে সেকশন 245I শুধুমাত্র কাভার করতো সিটিজেনশিপ যাদের আছে, যারা ইউএস সিটিজেন, তাদের ছেলেমেয়ে এবং তাদের স্পাউস এবং অনূর্ধ্ব 21 বছরের ছেলেমেয়ে তারা এখানে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে আসছেন। এবং যেহেতু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একজন আবেদনকারীর তার পুষ্যদের জন্য আবেদন করা একটা ডিসক্রিশনারি প্রসেস সাবজেক্ট টু ভিসা অ্যাভেলেবিলিটি, এই কথাটা থাকার কারণে ইতিপূর্বে এটা সম্ভব হয়নি। এখন হঠাৎ করে এটা কেন আসলো? এই যে সাবজেক্ট টু ভিসা অ্যাভেলেবিলিটি, কারণ এখন ভিসা কারেন্ট ওই ক্যাটাগরির জন্য F2A এতকাল অনেক সুদীর্ঘকাল গত 3rd ইয়ার আমি দেখি নাই সেটা কারেন্ট হইতে খুব রেয়ার সংখ্যক একবার কারেন্ট হয়, সেটা কারেন্ট 15 দিনও থাকে না, ওই কত দ্রুত সময়ের মধ্যে অ্যাডজাস্টমেন্ট সম্ভব হয় না। সো therefore this time is good এবং আমরা হাইলি এনকারেজ করি আপনি ফাইল করবেন। অবশ্যই ফাইল করার আগে এখনকার ইমিগ্রেশন ব্যবস্থা কিছুটা জটিল হওয়ার কারণে আপনারা যারাই অ্যাপ্লাই করবেন নিজ দায়িত্বে করবেন, যদি আপনি যদি কমফোর্টেবল ফিল করেন। বা আমরা হাইলি এনকারেজ করবো এক্সপার্টের মাধ্যমে, লয়ারের মাধ্যমে, ল ফার্মের মাধ্যমে প্রসেস করা মোর প্র্যাকটিক্যাল। সো এই ছিল আমার ইন্ট্রোডাকশন। রানা ভাই, ব্যাক টু ইউ। এখন আপনি আপনার এই ইন্ট্রোডাকশনের মধ্যে লফুল স্ট্যাটাসের কথা বলেছেন, F1 অর্থাৎ স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদের কথাও বলেছেন। তাহলে আপনার কাছে এই পাল্টা একটু প্রশ্ন রাখতে চাই যে এই লফুল স্ট্যাটাস বা বৈধ স্ট্যাটাস বলতে আসলে ঠিক কি বুঝে একদম, কারণ এই কথাটি আমরা খুব সহজভাবে ব্যবহার করি, সস্তা হিসেবে ব্যবহার করি, এবং ভিজিটর ভিসা হতে পারে বা F1, H1B, এই যে অন্য যেগুলো নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি কি প্রযোজ্য, বা যদি হয় তাহলে কিভাবে প্রযোজ্য হতে পারে? থ্যাংক ইউ, আপনি ভালো কোশ্চেনটা করেছেন। শুধুমাত্র F1 না, H1, H1B, অন্যান্য ক্যাটাগরি যেগুলো যে সমস্ত ভিসা ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাভেলেবেল সবাই এটার আওতাভুক্ত হবেন। ইভেন কি যাদের ভিসা নাই, ভিসা এক্সপায়ার হয়েছে, তারাও যদি লফুলি এসে থাকেন তারাও কোয়ালিফাইড সার্ভিং কন্ডিশন, তারাও এই সুযোগ নিতে পারবেন। আজকে আমরা আলোচনা নিয়ে আসছি, এটা সুখবর হিসেবে বলছি এই জন্য বহুকাল গ্রিন কার্ডধারীরা এখানে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট স্টার্ট করতে পারেন নাই। এটা নতুন সম্ভাবনা কেন হলো? এর কারণ হচ্ছে কংগ্রেস কর্তৃক নির্ধারিত সংখ্যক গ্রিন কার্ড অ্যালোকেটেড করা হয় পার ইয়ার এক একটা সার্চেবিলিটি কার্ডে এক একটা দেশের জন্য। তো সেক্ষেত্রে যেহেতু আবেদনকারীর সংখ্যা কম সিটিজেনশিপ, সেই ক্ষেত্রে যে সমস্ত ভিসা নন ইউজ থেকে থাকে F1 অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে, এটাকে সেকেন্ড ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। এরই ফলস্বরূপ ভিসা অ্যাভেলেবেল হয়েছে এবং এই ভিসা অ্যাভেলেবেল কিন্তু সুদীর্ঘকাল থাকবে না। যারা আবেদন করতে পারেন ইট ইজ বেটার, এখন ভালো হবে যারা অ্যাজ সুন এজ পসিবল যত দ্রুত করে নিতে পারেন। আবার যখন কারেন্ট থাকবে না যারা আবার এটা বন্ধ হয়ে যাবে। সো সেটাই ছিল। এবং অ্যাগেন রানা ভাই যেটা বলছেন, অল ক্যাটাগরি যারা লফুলি অ্যাডমিটেড এবং স্ট্যাটাস আছে বা নাই উভয় ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা স্ট্যাটাসের কথা বারবারই বলছি। যদি কেউ, ধরুন আপনার কাছে যে প্রশ্নটি আমি জানতে চাই, যদি কেউ একদিনের জন্য, একেবারে মাত্র একদিনের কথাই বলছি, যদি একদিনের জন্য স্ট্যাটাসের বাইরে চলে যান বা আউট অফ স্ট্যাটাস যেটাকে আমরা বলি, সেটি যদি চলে যান, অথবা I-94 যেটা আছে তার মেয়াদও যদি শেষ হয়ে যায়, তাহলেও কি তিনি এই সুযোগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবেন, নাকি অন্য কোনো ব্যতিক্রম আছে? আপনার কাছে জানতে চাই। না, যদি আপনার I-94 এক্সপায়ার হয়ে যায়, I কভার করবে, তবে সব সেক্ষেত্রে অ্যাডজুডিকেশন অফিসার অর্থাৎ যিনি শুনানি করবেন ওনার ডিসক্রিপশন হবে ওনাকে এখানে গ্রিন কার্ড দিবে কি দিবেন না। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে আবেদনকারী যদি এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস না করে, যদি স্বদেশে বাংলাদেশে, পাকিস্তান বা ইন্ডিয়াতে চলে যেতে হয়, তাহলে তার জন্য এটা কতটুকু এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ বহন করে আনবে আবেদনকারীর জন্য। অর্থাৎ পিটিশনিং স্পাউস কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, আপনি যুক্তরাষ্ট্র থেকে অ্যাডজাস্টমেন্ট না করে কনসুলার প্রতিনিধি যদি করেন তাতে কী ক্ষতি হবে, এবং যদি এছাড়া যুক্তরাষ্ট্র কীভাবে
লাভবান হবে, সেখানে আপনার ক্রেডিবিলিটি, আপনার যোগ্যতা, আপনার আপনার কন্ট্রিবিউশন টু দি সোসাইটি, এবং কতকাল এখানে আসেন, এখানে আপনার ফ্যামিলি মেম্বার কে কে আসেন, কি কি কাজ করেছেন, কোথায় লেখাপড়া করেছেন, সেক্ষেত্রে কনসিডারিং দ্য টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ একজন এডুকেশন অফিসার এই সার্বিক বিবেচনা করে দেখবেন তার ডিসক্রিশনারি, তার আজ্ঞাধীন কথা বলা হয় এভাবে, তার বিবেচনায় যদি মনে হয় যে এই লোকটাকে এখানে যুক্তরাষ্ট্রের সাথে বা তার ইউএস সিটিজেন বা এলপিআর গ্রিন কার্ডধারীর সাথে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন, সেই ক্ষেত্রে ডিসক্রিশনারি অ্যাপ্লাই করার জন্য কারেন্ট মেমোরেন্ডামে বলা হয়েছে। যদিও এই যে মে 21 মেমোরেন্ডামের ইতিপূর্বে স্পাউস মাত্রই অনেকটা শুধুমাত্র একসাথে ছিলেন, একসাথে ইউটিলিটি বিল আছে, একসাথে লিজ আছে, একসাথে ব্যাংক স্টেটমেন্ট আছে, একসাথে থাকেন, বা বাচ্চা হয় নাই বা বাচ্চা কেন হয় নাই ইত্যাদি, মোটামুটি একটা সাধারণ আলোচনা, সাধারণ পর্যালোচনার মাধ্যমেই গ্রিন কার্ড দেওয়া হতো। বাট মে 21 মেমোরেন্ডামে স্ট্রিক্টলি বলা হয়েছে তারা যেন এই বিষয়টা একজন এডুকেশন অফিসার যেন তার ডিসক্রিশনারি প্রসিডিউর অ্যাপ্লাই করে, কনসিডার করার জন্য বলা হয়েছে যে লোকটা এখানে গ্রিন কার্ড না নিয়ে তারা কেন তাদেরকে কেন স্ব রাষ্ট্র থেকে গ্রিন কার্ড নিয়ে আসতে হবে না, সে নিয়ে প্রচুর তল্লাশি, প্রচুর জিজ্ঞাসাবাদ, প্রচুর ডকুমেন্টেশন, প্রচুর সিচুয়েশন এক্সপ্লেন করতে বলা হয়েছে, এবং সেই জন্যই এই প্রসিডিউরটা কিছুটা রিগোরিয়াস, কিছুটা সিরিয়াস দ্যান বিফোর। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আপনার কাছে এই বিষয়ে আরও অনেকগুলোই প্রশ্ন আমার আছে, সেগুলো করব। বিশেষ করে যারা এখানে ভিজিট ভিসায় আসেন তারা এসেই এখানে একটু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান, আমি চানের কথা বলছি, করেন সেটি আমি বলছি না। তো আইনগতভাবে এটি কখন বৈধতা পায় বা এবং কখন এটি কখনো কখনো বা অধিকাংশ সময় কি সমস্যার সম্মুখীন হয় কিনা, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সেই প্রশ্নটির উত্তর আপনার কাছে নিতে চাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি। ভিসা বুলেটিনের যে খবরগুলো গত কয়েক মাস ধরেই আমরা পাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সুযোগ যারা, যে বিষয়টি এটি কারা পাবেন, কিভাবে পাবেন, সেটি আমরা বিস্তারিত আলোচনা করছি। যারা এই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভেন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মোহাম্মদ মজুমদার, আপনাকে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম সেটির উত্তর আপনার কাছ থেকে নেব, তবে ফেসবুকে দুটো প্রশ্ন আছে এবং আমাদের টেলিফোনেও দর্শক আছেন। ফেসবুকের একটি প্রশ্ন আগে নিয়ে টেলিফোনটি নেব। ফেসবুকের প্রশ্নটি একেবারে আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি লিখেছেন F2A ক্যাটাগরি স্পাউজাল ভিসা, পিটিশনার, গ্রিন কার্ড হোল্ডার, PR ডেট সেপ্টেম্বর 2019, ডিকিউ হয়েছে নভেম্বর 2022। F2A ইন্টারভিউ ডেট কিভাবে সহজ পদ্ধতিতে পাওয়া যাবে আর কতদিন অপেক্ষা করতে হতে পারে, এ বিষয়ে আপনার কি মতামত? শিওর। সো রানা ভাই, আমরা আপনাদের মাধ্যমে অহরহ বলে আসছি, যখন ডিকিউ হয় এর অর্থ হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার আপনার থেকে যা যা ডকুমেন্ট কালেকশন করার কথা সব কিছু ওনাদের কাছে আসে। এখন তারা ওয়েট করতেছে ঢাকা এমবেসিকে, ঢাকা এমবেসির কি পরিমাণ ক্ষমতা আছে তাদেরকে স্লট দেওয়ার জন্য। তারা বলবে ইয়েস আমরা রেডি, সেন্ড 20 পিপল, সেন্ড 100 পিপল, তখন তারা এদেরকে ঢাকাতে ফাইলগুলো পাঠাবে। অ্যাট দ্যাট পয়েন্ট, ওই সময় ঢাকা এমবেসি থেকে আপনি ইন্টারভিউ পাবেন। তো এখন কখন হবে আমরা অলরেডি বলে থাকবো, এনি টাইম। ডিকিউ যখন হয়ে যায়, যদি এখন প্রায় 1 বছর, ডিকিউর পরে 1 বছর ওয়েট করতে হয়, সামটাইম ভেরি কুইকলিও ডাকি ফেলে। তো এখন আপনার কিছুই করার নাই, ইউ আর ডকুমেন্টারি কোয়ালিফাইড, ইউ জাস্ট ওয়েট, আপনার কোনো অসুবিধা হবে না। তবে যদি 1 বছরের বেশি হয়, মেক শিওর 1 বছর আগে কিছুটা ইমেল করবেন যে আপনি আপনার কেজ অ্যাবেন্ডন করেন না, ইউ স্টিল অ্যালাইভ, ইউ স্টিল ওয়ান্ট টু পারসু, ইউ স্টিল ওয়েটিং ফর দ্য ইন্টারভিউ, এগুলো যেন কোনো রকমের ডকুমেন্ট থেকে থাকে। এইটা আপনার করার কিছু না। আনফর্চুনেটলি আমি বা কেউ এখন এক্স্যাক্টলি আপনাকে ডেট দিতে পারবে না। অনলি থিং আমরা বলবো, আপনি ডকুমেন্টারি কোয়ালিফাইড, এভরিথিং ইজ দে হ্যাভ, তারা ওয়েট করতে শুধুমাত্র ইউএস এমবেসি ঢাকা তাদের স্লট নিয়ে আপনাদের ডাকার জন্য।
তখন সেই ক্ষেত্রে আপনি ইন্টারভিউ ডেট ইমেইলে পাবেন, যে ইমেল তাদের কাছে আছে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ঢাকা এমবাসিতে যখন স্লট খালি হবে তখন সিরিয়ালি ডাকবে, যারা আগে আছে তারা আগে, যারা পরে আছে হয়তো পরে, এরকমই হওয়ার কথা। ব্যতিক্রম যদি কিছু থেকে থাকে সেটা এমবাসি, একান্ত এমবাসির ব্যাপার। মোহাম্মদ সাইফুল ইসলাম, যদি একটু পারমিশন দেন, উনি বলছেন কেউ আগে পেতে পারেন। আগে পেতে হলে সেটা হলো এক্সপেডিয়েটেড প্রসেস। আপনি কোয়ালিফাইড এখন এক্সপেডিয়েটেড জন্য, যেহেতু আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড, সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে এক্সট্রিম এন্ড আনইউজুয়াল হার্ডশিপ। যেমন আপনার পিটিশন সেটা ব্যতিক্রম হিসেবে আর বাঁচবেন না, অথবা উনি আসছেন ওনারা কোনো সিরিয়াস কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে বিবেচনা আনা যাইতে পারে। বা সেটা অলসো ভেরি ভেরি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স ছাড়া কোনো প্রকার এক্সপেডিয়েট করে না। অনেক ধন্যবাদ মোহাম্মদ সাইফুল ইসলাম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, ধন্যবাদ মোহাম্মদ সাইফুল ইসলাম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন, আমরা অপেক্ষা করছি। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তানভীর কইলাম, মিশিগান। জি, জি, আমি অ্যাসাইলেমে আর কি 2 বছর হয়ে গেছে আমার অ্যাসাইলেম পেন্ডিং। জি, এখন আমি চাইছিলাম আর কি যে ট্রাভেল ডকুমেন্ট করা যায় কোনি অ্যাটর্নি সাহেবের প্রশ্ন। জি, কি করতে চেয়েছেন? ট্রাভেল ডকুমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ এন মজুমদার। ট্রাভেল ডকুমেন্টের বিষয়টা আপনাকে ইন পারসন কনসালটেশন করতে হবে যেখানে আপনি থাকেন। বাট জেনারেল রুল হচ্ছে যে কোনো ব্যক্তির গ্রিন কার্ড পিটিশন যখন পেন্ডিং থাকে, অ্যাসাইলাম একটা গ্রিন কার্ড পিটিশন, সেহেতু গ্রিন কার্ড পিটিশন পেন্ডিং থাকাকালীন আপনি যুক্তরাষ্ট্রের বাইরে ফেরল নিয়ে পারমিশন নিয়ে যেতেই পারেন। তবে সেক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দেশ থেকে আপনি নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়ে কিক আউট হয়েছেন, সেই দেশে যদি আপনি আবার ট্রাভেল পারমিশন নিয়ে যান, সেটা সাংঘর্ষিক তথ্য। সুতরাং আপনি কোন দেশে যাবেন এটার উপর ডিপেন্ড করে। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি পার্সোনালি কথা বলে নেবেন আপনার আশেপাশে এবং পছন্দের আইনজীবীর সাথে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি লাবণী থেকে বলছিলাম। জি, আমার বোনের জন্য আমি এখন অ্যাপ্লাই করেছি, যে স্পন্সর করেছিল, ও চলে আসছে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে, 5 মাস হলো। আমি আমার ভাইয়ের জন্য সেম স্পন্সরশিপ কি ইউজ করতে পারবো? আপনার আবার স্পন্সরশিপে আপনার বোন অ্যাপ্লাই করেছেন, সে চলে আসছে, এখন ভাইয়ের জন্য আবার করতে পারবেন কিনা আপনার? সেম স্পন্সরশিপ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ এন মজুমদার। তো রুলটা হচ্ছে, যদি আপনি কাউকে একবার স্পন্সর করে থাকেন, সে স্পন্সরশিপটা ওই যে ব্যক্তিকে এনেছেন উনি সিটিজেনশিপ হওয়া পর্যন্ত, অথবা আমার নাগরিক ওনার মৃত্যু পর্যন্ত, অথবা 10 বছর পর্যন্ত, অথবা 40 ক্রেডিট অফ ওয়ার্ক পর্যন্ত আপনার সেই স্পন্সর বলবৎ থাকবে। উনি চলে এসেছে মানে এটা শেষ হয় নাই। এটা হলো ওয়ান রুল। সেকেন্ড রুল হচ্ছে আপনার যে ইনকাম, সেই ইনকামে কত ফ্যামিলি মেম্বার কাভার করবে সেটা। আবার ফাইনাল রুল হচ্ছে, যেটা যদিও রুল না, ইউএস এমবাসি ঢাকা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি, যেমন আপনি একজনকে স্পন্সর করছেন, আপনার 100,000 ইনকাম আছে, একটা লোককে আনছেন মাত্র, আপনার অথচ 7 জন লোককে আনার কথা, কিন্তু ইউএস এমবাসি যখনই একজন আনার পর আরেকজনের জন্য দিবে, তারা বলে যে জাস্ট স্পন্সর সামবডি, একজনকে মাত্র স্পন্সর করলেন, এখন আরেকজনকে নিয়ে আসুন কিনা, এটাকে তারা অ্যাকসেপ্ট করে না। তো আমরা হাইলি এনকারেজ করবো নতুন স্পন্সর, নতুন জয়েন্ট স্পন্সর বা নতুন স্পন্সর নেওয়া। সেম স্পন্সর যদি ব্যবহার করেন, আপনার রিস্ক আছে, এটা ডিনাই হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে নতুন স্পন্সরই ভালো হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ফেসবুকে প্রশ্ন রেখেছেন আয়েশা জারা, তিনি বলছেন আমার হাজব্যান্ড H1B, আমি ডিপেন্ডেন্ট H4 ভিসাতে আছি,
আমার হাজব্যান্ড EB3 স্কিলড অ্যাপ্লাই করেছে আর ডিপেন্ডেন্ট হিসেবে আমার AOS মানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস EAD CO9 অ্যাপ্রুভড হয়েছে। এখন আমি যদি EB3 EAD CO9 ইউজ করি তাহলে কি আমি এই H4 ভিসায় থাকতে পারবো? Well, first of all, H1B আপনাদের ডিপেন্ডেন্ট স্পাউস H4 যখন অ্যাডজাস্টমেন্ট অফ AOS যখন ফাইল করছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন পেন্ডিং সেক্ষেত্রে আপনার H1 যদি থেকে থাকে H1 স্পাউস ওয়ার্ক পারমিটের যোগ্য না। যদি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে থাকেন এমপ্লয়মেন্ট বেস সেটা আপনি ইউজ করতে পারবেন বা এটা কোনো বাধা নাই। বাট আপনার এক্ষেত্রে যদি আপনার ওয়ার্ক পারমিট থেকেই থাকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস বেসড অন দ্য এমপ্লয়মেন্ট সেক্ষেত্রে H1 এর H4 নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি সেটা ব্যবহার করবেন কেন সেটা আমার মনে হয় এটা আপনার এখানে আমাদের বুঝার ভুল হচ্ছে। সুতরাং তবে আনসার ইজ ইয়েস, আপনারা যদি EAD পেয়ে থাকেন ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন এমপ্লয়মেন্ট বেস যেটা সেটা আপনি ইউজ করতে পারেন। যদি EB3 থেকে অ্যাডজাস্টমেন্ট সেটা এখানে হবে ইউ আর ফাইন, ইউ ডোন্ট নিড H4। অনেক ধন্যবাদ আয়েশা যারা, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ফয়সাল আহমেদ, আপনি ঠিক স্পেসিফিকলি যদি আপনার প্রশ্নটি করেন তাহলে উত্তর দিতে সুবিধা হয়। তবে আমার কাছে যেটুকুন মনে হচ্ছে যে আর দে টেকিং ইন্টারভিউজ ইন ঢাকা, অর্থাৎ ঢাকা অফিস ইন্টারভিউ নিচ্ছে কিনা সেটি আপনি হয়তো জানতে চেয়েছেন। সেটি আপনার যদি এটিই আপনার প্রশ্ন হয়ে থাকে তাহলে উত্তর হবে হ্যাঁ, ইন্টারভিউ নিচ্ছে এবং অন্যান্য ভিসার কার্যক্রম সবই চলছে। কেবলমাত্র 75 দেশ অর্থাৎ বাংলাদেশ সহ 75টি দেশের ভিসা পজ থাকার কারণে ভিসাটা শুধু ইস্যু হচ্ছে না। এটি যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তার উত্তর এটিই হবে। ফারজানা শর্মা, আপনি এই প্রশ্নটি হয়তো এর আগেও করেছেন, আমার মনে হয় এটা আবার ডাবল চেক করতে চাচ্ছেন। আপনি লিখেছেন মাই মমস গ্রিন কার্ড লস্ট, শি নেভার received it, she is here like 6 months. I applied I-90 and they took the fingerprints again. Now please let me know how long it will take to receive it. কতদিনের মধ্যে হতে পারে? আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি এটা 2 মাসও পাওয়া গেছে, কারো কারো 6 মাসও লাগে। এটা ডিপেন্ড করে প্রোডাকশন সেন্টার, ওসব প্রোডাকশন সেন্টার স্লো থাকে। অনেক সময় যে এডুকেশন অফিসার বা কেস ওয়ার্কার আপনার কাজ প্রসেস করছে উনি শুধু বয়স্ক থাকেরা স্লোলি কাজ করে, ভ্যাকেশনে থাকে। আবার রিলেটিভলি ভেরি ইয়াং ট্যালেন্টেড অফিসাররা যখন থাকে ভেরি কুইকলি ইস্যু করে। তবে আমি বলবো উইদিন ইয়ার আসবে। আর যদি না আসিও থাকে অসুবিধা নাই, কারণ আপনাদের রিসিভ নোটিস এটা ভ্যালিড 36 মান্থ অর্থাৎ 3 ইয়ার। অনেক ধন্যবাদ। আশা করি প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে আবার যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সাইন্সের থেকে বলতেছি। জি, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2009-এ। কোন মাসে? আমার মাসটা মনে হয় জুনের দিকে করেছিলাম। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো তাদের কাগজপত্র চাচ্ছি এখন সাবমিট করার জন্য। গুড। তো তার আমার ভাইয়ের দুটো ছেলে ছিল, জি, তাদের ডেট অফ বার্থ সেই সময় আমি লিখছিলাম, কিন্তু ভুল করে একটা ছেলের ডেট অফ বার্থ আমি মিস্টেক করেছিলাম। আচ্ছা, এখন আমি কি করতে পারি? এখন তো কাগজ জমা দিতে যাচ্ছি, এখন তো দেখি যে মানে ডেট অফ বার্থটা কারেকশন করে দেবেন কি না সেটাই প্রশ্ন। জি জি, বা কারেকশন করতে গেলে কি করতে হবে, এই তো। রাইট, জি জি। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ এন মজুমদার। এটা অত্যন্ত ভালো কোশ্চেন এবং এটা আমি ভালোভাবে উত্তর দিই এইভাবে। এই পর্যায়ে আপনাকে 2 রকমের ডকুমেন্ট জমা দিতে হবে, একটা সিভিল ডকুমেন্ট, একটা হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। সিভিল ডকুমেন্ট এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং সিভিল ডকুমেন্ট জমা দেওয়ার সময় একটা ফর্ম আছে, সেটাকে বলে DS-260। DS-260 হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। সেই ভিসা অ্যাপ্লিকেশনটা প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা করা হবে। ওই ক্ষেত্রে ওই সময় এটা সংশোধন করা যাবে সংশোধিত বার্থ সার্টিফিকেটের মাধ্যমে। বি কেয়ারফুল, DS-260 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এই ডকুমেন্টে যেন কোনো প্রকার তথ্যগত ভুল না থাকে, সেটা যেন সাংঘর্ষিক না হয়, সেটা I-130 এবং এর পরবর্তী বিভিন্ন করেসপন্ডেন্স এবং এভিডেন্স বা ডকুমেন্ট যেমন বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট, আইডি, এইটা যেন সাংঘর্ষিক না হয়। এবং ইয়েস, আনসার ইজ ইয়েস, এখন সংশোধন করা যাবে, প্রসেস করা যাবে। এখন যেহেতু আপনার এটা প্রসেসিং স্টার্ট হয়েছে, আপনি সংশোধন করতে পারবেন। তাহলে এই সংশোধনের জন্য উনি কোথায় এই কাগজগুলো পাঠাবেন?
DS-260 যেখানে আপলোড করবেন সিআপ ওয়েবসাইটে আর্টস অ্যান্ড বিসি, সেই আর্টস অ্যান্ড বিসি যখন আপনি ক্লিক করবেন সেখানে ডিপার্টমেন্ট অফ স্টেটে দিবে আপনাকে একটা ফর্ম করবে, একটা ফর্ম। ওই ফর্মে আপনি কি করতে চান, যে কার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান এবং সেটা বলবে, একটা বক্স থাকবে এবং ডকুমেন্ট আপলোড করবে এটার সপক্ষে। এটা হলো একটা। দেন সেকেন্ডলি যখন DS-260 ফিল আপ করবেন, ও DS-260-তে সংশোধিত ডেট অফ বার্থ লিখবে। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে যেহেতু এখন কাগজপত্র চাচ্ছে, তার আগেই এই বিষয়টি সংশোধন করে দিন, তাতে পরবর্তীতে যে হ্যাসেলগুলো হবে সেখান থেকে আপনার অনেকটাই মুক্ত থাকবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটি কেটে গেছে। আর দর্শক, আপনি আবার টেলিফোন করুন, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। তো এর আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে অনেকেই ভিজিটর ভিসায় এই আমেরিকায় আসেন, এসে পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান, আইনগতভাবে এটি কখন বৈধ এবং কখন এটি সমস্যারও কারণ হয়ে উঠতে পারে, জনাব মজুমদার? তো এখানে এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। যেমন ইউএসসিআইএস অর্থাৎ ইমিগ্রেশন বিভাগ যদি মনে করে যে বা ধরতে পারে যে আপনার ইন্টেনশন, আপনার সোল উদ্দেশ্য ছিল এখানে ভিজিট ভিসার জন্য আপনি আসেন না, এখানে আসছেন কি জন্য, কিছু একটা সোজা ভাষায় বলে একটা ধান্দা করার জন্য। যেমন ভিজিটের কথা বলে আসছেন, আপনার উদ্দেশ্য ছিল এখানে ব্যবসা বাণিজ্য করবেন বা এখানে কোনোভাবে গ্রিন কার্ড পাবেন, বৈধতা পাবেন, এটা ছিল আপনার সোল বা সোল উদ্দেশ্য। তো এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস দিবে না। এইটাই মে 21 মেমোরেন্ডামের হাইলাইট করা আছে ডিসক্রিপশনে অ্যাপ্লাই করার জন্য। তবে আমি এখানে একটুখানি সময় নিয়ে বলি, যেমন যদি অফিসারের কাছে এটা প্রমাণিত হয় যে হ্যাঁ আপনি ভিজিটে আসছেন, ভিজিটে আসার পরে রেস্টুরেন্ট হোটেলে ছিলেন, হোটেলে আপনার যেখানে যেখানে থাকার কথা, যে আইটিনারি মেনটেন করার কথা সেই আইটিনারি মেনটেন করছেন, যে সমস্ত জায়গা দর্শনীয় জায়গা যাওয়ার কথা সেখানে গিয়েছেন, কেনাকাটা করেছেন, এভরিথিং করেছেন 6 মাসের জায়গায়, এবং 5 মাসের মাথায় আপনি কারো ফ্রেমে পড়েছেন এবং সেই ফ্রেম ভালোবাসায় পরিণত হয়েছে, সেই ভালোবাসার পরিণতিতে আপনারা বিয়ে করেছেন, মেক সেন্স। অন্যদিকে দেখা গেল আপনি এখানে ভিজিট করতে আসছেন, বোটানিক্যাল গার্ডেনেও দেখতে যান নাই, কোনো বাস ট্যুরেও যান নাই, আসার পরে কোথাও বেসমেন্টে ছিলেন, সেই বেসমেন্টে যেখানে ঢুকছেন ওই বেসমেন্টে বা ওই বাড়ির কোনো মালিকের মেয়ে, বা যেটা বোঝা যাচ্ছে যে আগে থেকে আপনার পূর্ব পরিকল্পিত ছিল বাংলাদেশের থেকে আসছেন, ভিজিটে আসবেন, আসার পর এবং দেখা করবেন, দেখা হওয়ার পরে সেখানে এর পরবর্তী বিয়ে করছেন, সেই বিয়েটা তাকে এডুকেশন অফিসার সেইটি মনে করতে পারে, সে ধরে নিতে পারে যে তোমার সোল পারপাস অর্থাৎ তোমার মৌলিক উদ্দেশ্যই ছিল যে কোনো এক জায়গায় যাইবা, সেখানে থাকবা, সেখান থেকে একটা মেয়ে ঠিক করে বিয়ে করে কার্ড বানাইয়া জীবন গড়ে তুলবে। যদিও এটা অনেকে করছে, অনেকে করতেছে, এখনো হবে, এটা ডিপেন্ড করে ডিসক্রিপশনারি অফিসারের উপরে। তবে অন্যদিকে দেখা গেল একজন ছাত্র এখানে আসছে বা একজন H1B-তে আসছে, H1B-তে যারা আসছে এটা বলে ডুয়াল ইন্টেনশন, অর্থাৎ উনি নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি বাট H1B can lead to a green card। তারা যারা H1B-তে 3 ইয়ার, another 3 ইয়ার যে কোম্পানিতে H1B নিয়ে আসছে সেই কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারে। এভাবে কিন্তু প্রচুর লোক গ্রিন কার্ড পায়। এটাকে বলা হয় বোনাফাইড ইন্টেনশন, রিয়েল ইন্টেনশন, যে আপনি ঠিক, এবং ওই লোকটা যদি 5 বছরের মাথা বা 2 বছরের মাথায় H1B বলবৎ থাকাকালীন কাউকে বিয়ে করে, ওইটাকে বোনাফাইড মেরিট হিসাবে, রিয়েল মেরিট হিসাবে ধরে নেওয়া হবে, বিকজ দিস ইজ মেক সেন্স। সেম থিং স্টুডেন্ট বিষয়, হ্যাঁ স্টুডেন্ট বিষয় আসছেন, ছাত্রত্ব বজায় রাখছেন, পিএইচডি ডিগ্রি নিয়েছেন এবং সেখানে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আপনার ক্লাসমেটের সাথে আপনার ভালোবাসা হয়েছে, কথাবার্তা হয়েছে, সেই প্রেম বিবাহে রূপান্তরিত, সেই বিবাহকে রিয়েল অ্যান্ড বোনাফাইড দিয়ে হবে এবং গ্রিন কার্ড পাওয়া ভেরি ভেরি ইজি। অ্যান্ড অ্যাগেন অন্য কথা যেটা বললাম যে উদ্দেশ্যে আসছেন, ছাত্র হিসেবে আসছেন কিন্তু কোনো স্কুলেও যান নাই, রেজিস্ট্রেশনও হন নাই, টিউশন ফিও দেন নাই, সার্টিফিকেটও নেন নাই, কিছুদিন পরে ট্যাক্সি চালাইয়া আবার আপনি কাউকে বিয়ে করছেন, ওই বিয়েটা এটাকে বলে সেইডি। যদিও বিয়েও হয়তো ঠিকই বিয়ে করছেন, সেক্ষেত্রে তারা মোর ইনভেস্টিগেশন করবে, মোর রিগুরিয়াস প্রসেস আপনাকে আগাইতে হবে। আশা করি আপনার সাবস্টেন্টিভ কোশ্চেন ভেরি ভেরি ফাইন লাইন কোশ্চেন, এটা বুঝতে হলে ভেরি কেয়ারফুলি ওভার প্লাই করলে আপনি বুঝবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন রানা ভাই।
হ্যাঁ, অনেক ধন্যবাদ মজুমদার আপনার প্রশ্নের জন্য। আমাদের ফেসবুকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসছে। আসলে যারা আবেদন করে এবং যাদের আবেদনগুলো সাধারণত খারিজ হয়ে যায় বা রিগ্রেট করে, তখন খুবই তো কষ্ট হয়। র্যাপ অন হাসান তিনি বলছেন, আমার ওয়াইফ 2026-এ স্পাউস ভিসায় অ্যাপ্লাই করেছে। আমার ওয়াইফ প্রেগন্যান্ট বর্তমানে। আমার জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছিল রিসেন্টলি। আমি ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ইন্টারভিউতে আমাকে রিফিউজ করেছে। ওনার ভয়টা হচ্ছে বা প্রশ্নটা হচ্ছে যে এই যে রিফিউজ হয়ে গেল ভিজিট ভিসার জন্যে, সেটা কি তার এই মেইন যে অ্যাপ্লিকেশন যেটা করেছে তার ওয়াইফ, সেটা কোনো সমস্যা হবে কিনা? The answer is no, no problem at all. But সেখানে বাট বলবে এই জন্য, যদি কোনো মিথ্যা বা বানোয়ার তথ্য দিয়ে থাকেন ফর দি পারপোজ অফ ভিজিটিং ভিসা, অর্থাৎ ভিজিট ভিসা পাওয়ার জন্য মেইন ইমিগ্রেশন বিষয়ে দেওয়া তথ্যের সাথে সাংঘর্ষিক কোনো কিছু যদি দিয়ে থাকেন, সেটা আপনার জন্য কালসা হয়ে দাঁড়াইতে পারে। আদার দ্যান দ্যাট, যদি সত্য কথা বলে থাকেন যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার ইমিগ্রেশন ভিসা পেন্ডিং আছে, ইন দ্য মিন টাইম মাই ওয়াইফ কনসিভ, এবং সেক্ষেত্রে আমি সেখানে যাওয়া প্রয়োজন অতি দ্রুত, সেটা এক্সপিডিয়েটেড প্রসেসের আওতায় পড়ে এবং সেটা ভিজিট ভিসা পাওয়ার যোগ্য, এবং কেন দিন নাই সেটা আমি বলবো এই জন্য, তারা হয়তো মনে করছে যে আপনার ওয়াইফের কোনো ক্ষতি হবে আপনি না গেলে, আপনার ওয়াইফকে আপনি অ্যাসিস্ট করতে পারবেন এমন কিছু তথ্য আপনি দিতে পারেন নাই। সেখানে আপনার উচিত ছিল এমন কোনো মেডিকেল ডকুমেন্টেশন আপনার ওয়াইফ দিত যে আপনার ওয়াইফ অ্যালোন এখানে বাচ্চা হইলে তাকে হাসপাতালে নেওয়া, নার্সিং করা, বাচ্চাকে টেক কেয়ার করা, বাজার খরচ করা, প্রেসক্রিপশন নেওয়া, ওষুধ নেওয়া ইত্যাদি কোনো লোক নাই, এবং আপনি আসলে এটা অনেক অনেক ভালো হবে, উপকার হবে। কারণ যেহেতু পিটিশন পেন্ডিং আছে, দ্যাট পিটিশন ক্যান বি অ্যাডজুডিকেটেড হিয়ার থ্রু ওই ধরনের ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং এভিডেন্স দিয়া জুডিকেশন অফিসারকে ফাঁসু করতে পারেন নাই, অথবা উনি ফাঁসুর হন নাই, আপনি সব কিছু করেছেন। এই দুটোর একটা অ্যাগেন আপনি সিম্পলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এটা আপনার বিরুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাগেন আনলেস যদি কোনো কন্ট্রাডিক্টরি তথ্য দিয়ে থাকে। অনেক ধন্যবাদ রেপন হাসান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। একটি টেলিফোন আছে, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটি আবারও কেটে গেছে, লাইনটি 3বার কাটলো। যাই হোক, দর্শক যদি আবার আপনার বোধহয় টেলিফোনের লাইনে প্রবলেম হতে পারে, যে কোনো কারণে হতেই পারে। যদি আবার প্রশ্ন করেন, নিশ্চয়ই আপনার ফোনটির যে প্রশ্নটি করবেন ফোনে সেটি আমরা নেব। আরেকটি বিষয় আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, এবং কনসুলার প্রসেসিং, এই যে দুটোর প্রক্রিয়ার মধ্যে একটু মূল পার্থক্যটা কি একটু বলবেন, যাতে একজন আবেদনকারীর জন্য কোন পরিস্থিতিতে কোনটি বেশি উপকারী বলে তার কাছে মনে হয়? শিওর। সো কনসুলার প্রসেসিং হচ্ছে, যেমন একজন এখানকার ইউএস সিটিজেন, উনি বাংলাদেশে কাউকে বাংলাদেশে গিয়ে বিয়ে করলেন, বিয়ে করে রেখে আসলেন, এরপর ওনার জন্য I-130 ফাইল করলেন, শুধু একটা পিটিশন। তো I-130 ফাইল করার পর এটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর এটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, ন্যাশনাল ভিসা সেন্টার সমস্ত কাগজপত্র নিবে, ডকুমেন্টারি কোয়ালিফাই করবে, তখন সেটাকে ইউএস এমবেসি ঢাকাতে পাঠা হবে। ঢাকাতে যখন পাঠানো হবে, সেখানে ইন্টারভিউ দিয়ে উনি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন। অন্যদিকে একজন ইউএস সিটিজেন এখানে আসেন, বাংলাদেশ থেকে আসা, কেউ স্টুডেন্ট ভিসা আসছে, কেউ ভিজিট ভিসা আসছে, কেউ H-1B ভিসা আসছে, কেউ WB বা অন্য কোনো ভিসা আসছে। আসার পরে ওনারা প্রাইমে পড়ছে বা পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কেউ বিবাহের পরে তারা এখানে গ্রিন কার্ডের জন্য আবেদন করবে। ওই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এবং কনসুলার প্রসেসিং এর পার্থক্য হচ্ছে, একজন অন্য দেশ থেকে আসবে, আরেকজন এখানে এলিয়েন বা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আসছেন, আসার পর এখানে গ্রিন কার্ড অ্যাডজাস্ট করে নেবেন। পার্থক্য হলো অতটুকু মেইনলি, বাট খরচের দিক থেকে এখানে ফি অনেক বেশি। বাংলাদেশ থেকে শুধুমাত্র 2টা ফি, একটা অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড আসার সময় ভিসা ফি, বাট এখানে পরে রিফাইভের ফি অলমোস্ট ডাবল, এবং এখানে মেডিকেল করতে, মেডিকেল অবশ্য বাংলাদেশেও করতে হয়। সো মোটামুটি দেশ থেকে আসা কনসুলার প্রসেসিং, এখানে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এতটুকু পার্থক্য। আর মোস্ট ইম্পর্টেন্ট, এখানে I-130 ফর্ম যখন ফিল আপ করবেন, সেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয় কোথেকে করবে। সেখানে মেনি পিপল মেক মিস্টেক, 69 কলাম 59A, ওইগুলোর কারণে দেখা গেল উনি রয়েছে বাংলাদেশে, আপনি বলছেন এখানে গ্রিন কার্ড দিবেন, বিগ প্রবলেম।
এটা কারেকশন করতে 824 ফাইল করতে হয়, সেখানে ফি দিতে হয়, আর 1 বছর ভিসা যাইতে পারে। তো এই প্রসঙ্গে এটাও বলতে চাই, I-130 application 11 phase $1 million application. Make sure you fill up it very very carefully. আপনি যদি বুঝে থাকেন প্রত্যেকটি আইটেম এবং ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি আপনি করতে পারেন। যদি বুঝের একটুখানি ভুল থাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। $1 million অ্যাপ্লিকেশন বলছি এই জন্য, একটা I-130 মাধ্যমে একটা হাজব্যান্ডও আসতে পারে, অথবা হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন 10 জনও আসতে পারে একটা পিটিশনের মাধ্যমে। ওই পিটিশন যেন ওইরকম গুরুত্ব সহকারে ফাইল করা। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। যে ফোনটি বারবার কেটে যাচ্ছিল, ফোনটি আবার এসেছে, গুরুত্বের সাথে সেই ফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আপনি কি জি, আপনারা কি সোশ্যাল সিকিউরিটির কোনো প্রশ্ন অ্যান্সার করেন? সোশ্যাল সিকিউরিটি বলতে কি বোঝাচ্ছেন আপনি? ধরেন যে একজন মারা গেছে, তার ওয়াইফ যদি মনে করেন যে এখন তার সোশ্যাল সিকিউরিটির কোনো পয়সা, এটার জন্য আমার এটার জন্য যদি প্রশ্নের উত্তর জানাও থাকে তারপর আপনাকে দিতে আমরা পারছি না, কারণ এটার জন্য একজন ভালো সিপিএ যদি থাকেন, যেদিন থাকবে সেদিন যদি আপনি এই প্রশ্নটি করেন, সেটি আমরা নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তর দেব। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম। জি, আমি শফিকুর রহমান ফ্লাশিং থেকে বলছি। জি, আমার ওয়াইফ 2025 সেপ্টেম্বরে ইন্টারভিউ দিয়েছে, তখন আমার বাচ্চার I-130 পেন্ডিং ছিল। জি, তো সেই সময় আমার ওয়াইফকে 203G পেপার দিয়ে বলছে যখন বাচ্চার হয়ে যাবে তখন ভিসা দিবে, কিন্তু 203G পেপারে লেখা আছে যে মেনশন করা আছে যে 1 বছরের ডেডলাইন। জি, তো 1 বছর শেষ হতে আর মাত্র 3 মাস বাকি। জি, তো আমি লাস্ট উইক আমি এক্সপেডিট করছি ইউএসএস এ, জি, যে কারণ দেখেছি যে 1 বছর হতে আর 3 মাস বাকি। তো এই মুহূর্তে কি করা উচিত আমার? অনেক ধন্যবাদ শফিক আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। আপনি ওদের সাথে আপনি ইমেল করতে পারেন আপডেটের জন্য। আপনি জেনারেল ইমেল যে আপনি ওরা ইনস্ট্রাকশন দিবা নেক্সট স্টেপ কি, ওদের সাথে যোগাযোগ রাখবে যাতে আপনার বলতে না পারে যে আপনি কেসটা অ্যাবেন্ডন করেছেন। ওইদিকে মাথা রাখবে, কারণ 1 বছরের মধ্যে যদি কোনো প্রকার কমিউনিকেশন করা না হয়, কেস অটোমেটিক্যালি ড্রপ হয়ে যায়। যদি সেটা মোশন টু রিওপেন করে ওপেন করা যায়, অ্যানাদার হ্যাসেল। অনেক সময় আপনি সব কিছু করা সত্ত্বেও তারা ড্রপ করে। বাট বেস্ট থিং টু ডু কন্টিনিউ কমিউনিকেশন উইথ দ্যাট। অনেক ধন্যবাদ শফিক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, আমরা অনুষ্ঠান শেষ করব। তারপর 30 সেকেন্ডে একটি প্রশ্ন শুধু জানতে চাইবো, যেহেতু বাংলাদেশ সহ 75টি দেশে ভিসা পজ রয়ে গেছে এবং এই প্রেক্ষিতে আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা নিয়ে আলোচনা করছিলাম। তো বর্তমানে যেসব দেশের নাগরিকদের জন্য যে ইমিগ্রেন্ট ভিসা ইস্যুতে সীমাবদ্ধতা বা পজ বা অতিরিক্ত জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কি একটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে? 30 সেকেন্ডে একটু বলবেন। Adjustment of status still available, still reviewing, still processing, but difference হচ্ছে আগে adjustment of status অনেকটা সহজ ছিল, এটা কিছুটা এখন কিছুটা টাইট করেছে, কিছুটা বিধিনিষেধ শক্ত করেছে, এটাই ডিফারেন্স। বাট আদার দেন দ্যাট adjustment of status is fine here. অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, এই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে আমরা এতদিন কথা বলিনি, কিন্তু আজকে বলেছি যে ভিসা বুলেটিনে বেশ কয়েক মাস ধরেই আমরা দেখছি যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের যে সুযোগটা তৈরি হয়ে গেছে, এখানে যারা আছে F2A ক্যাটাগরির ক্ষেত্রে, পারিবারিক ভিসার ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে তাদের যে সুযোগটা তৈরি হয়েছে সেটি আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আপনার এই ব্যাখ্যার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। আমি অলসো অনেক অনেক আনন্দিত যে আপনি অনেক রিসার্চ করেছেন, অ্যান্ড আমরা কমিউনিটিকে যদি কিছু মাত্র উপকার করতে পারি সেটাই আমাদের সার্থকতা। সেই প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আহমেদ এন মজুমদার।
আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভিসা বুলেটিনের যে সুখবরটি রয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের সুযোগ কারা পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, বিস্তারিত কথা বলেছে, আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।